স্বাগতম শ্রোতা বন্ধুরা ভূত এফএমে। আপনি শুনছেন সেরা ভয়েস ওভার হরর শো, যেখানে রাতের নিস্তব্ধতায় মিশে যায় ভয়, রোমাঞ্চ, টান টান উত্তেজনা আর এক অলৌকিক সত্যের কাহিনীর খোঁজে। তাহলে চলুন শুরু করি আজকের হাড় কাঁপানো গল্প, শ্মশানের ওপারের কালী মন্দির। গল্প ও কণ্ঠ, সাউন্ড ডিজাইন দেব স্টুডিও। ভয়ের জন্য প্রস্তুত তো? আলো নিভিয়ে দিন। গল্প শুরু হচ্ছে ঠিক এখন। আজ আমার প্রিয় পাঠকদের যে গল্পটা শোনাতে চলেছি সেটা নিছক গল্প নয়, এটা আমার জীবনের এক বাস্তব অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতা যা আজও মনে পড়লে গা শিউরে ওঠে। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার সঙ্গে এমন কিছু ঘটতে পারে। ঘটনাটা বছর দুয়েক আগের। গরমের ছুটিতে আমি কিছু দিনের জন্য চন্দনপুরে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের পরিবেশ, খোলামেলা আকাশ, সবুজ ধানক্ষেত, পাখির ডাক, সব মিলিয়ে মনটাই বদলে গিয়েছিল। প্রথম দিনটা বেশ আরামে কেটেছিল। গল্পগুজব, জমিয়ে খাওয়া দাওয়া, দুপুরে একটু বিশ্রাম, আর সন্ধ্যায় ছাদে বসে বই পড়া। পরের দিন সকালে মামা হালকা হাঁটতে বেরোনোর প্রস্তাব দিলেন। বললেন, নদীর ধার ধরে হেঁটে একটু ঘুরে আয়। পশ্চিম দিকে গেলে একটা পুরানো কালী মন্দির পাবি, খুবই প্রাচীন। একসময় ওই ভাঙা কালীবাড়িতে মায়ের বিরাট জাগ্রত রূপ দেখা যেত। প্রতি শনি আর মঙ্গলবার ভর হতো। মা সত্যি সত্যি ভর করতেন লোকেদের ওপর। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে এখন আর হয় না? মামা একটু গভীরভাবে মাথা নাড়লেন, বললেন, না, এখন আর হয় না। অনেক কিছু বদলে গেছে। আইলা ঝড়ের নাম তো শুনেছিস? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ শুনেছি। এরপর মামা এক নিঃশ্বাসে বলতে লাগলেন, সেই ভয়াবহ আইলা ঝড়ে মন্দিরের একটা দিক সম্পূর্ণ ভেঙে পড়ে। বিশেষ করে মায়ের বেদির অংশটা ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকেই মানুষ বলতে থাকে মা ওই জায়গা ছেড়ে চলে গেছেন। কেউ আর ভর হতে দেখেনি, আর মন্দিরেও আগের মতো ভিড় জমে না। অথচ এক সময় এই মন্দিরেই বছরে 60-70টা পাঁঠা বলি হতো। অনেকে আবার হাঁসও বলি দিত। দূর দূরান্ত থেকে লোক আসতো শুধু এক ঝলক মায়ের দর্শন পেতে। কি রূপ ছিল মায়ের! চোখ দুটো আগুনের মতো জ্বলত, যেন কেউ তাকাতে পারত না। মন্দির তখন এমন আলো, এমন জৌলুস, মনে হতো যেন দেবী নিজে স্বর্গ থেকে নেমে এসেছেন মর্তে। মামার গলা যেন একটু কাঁপছিল। তিনি একটু থেমে বললেন, এখন শুধু একটা ধ্বংসস্তূপ পড়ে আছে। ভাঙা ইট, জং ধরা লোহার দরজা আর একটা ভাঙা বেদি। কেউ যায় না, আর গেলে কেউ বেশিক্ষণ থাকে না। তবে তুই চাইলে বিকেলের দিকে একবার গিয়ে শুধু দেখে আসতে পারিস। মন্দিরটা নদীর ধারে, একটু নির্জন জায়গা, তাই সন্ধ্যার পর যাওয়াটা ঠিক হবে না। তবে হ্যাঁ, সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসিস। এ কথা বলে মামা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি চুপ করে বসে রইলাম, মনে এক অজানা কৌতূহল আর ভয় মেশানো অনুভূতি। সত্যি কি মা ওই মন্দির ছেড়ে চলে গেছেন, নাকি এখনও কোথাও আছেন সেই ধ্বংসস্তূপের গভীরে? মনে মনে ঠিক করলাম আজ বিকালে মন্দিরটা একবার দেখে আসতেই হবে। এত রহস্য, এত ইতিহাস, সব কিছু যেন আমাকে টানছে, আমাকে ডাকছে। মনে হলো মায়ের কাছে একবার প্রণাম করে আসা উচিত।
হয়তো এখন কেউ আর যায় না, কিন্তু আমার কাছে জায়গাটা এক অনন্য অভিজ্ঞতার সুযোগ। বিকেলে আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। নদীর পাড়ে পৌঁছে কিছুক্ষণ বসে থাকলাম। গা ঘেঁষে এলোমেলো বাতাস বয়ে চলেছে, যেন কোনো অদৃশ্য কিছুর স্পর্শ পেলাম বারবার। ঢেউয়ের শব্দের সঙ্গে তাল মিলিয়ে মনের ভিতর কেমন এক অজানা উত্তেজনা দানা বাঁধছিল। বেশ কিছুক্ষণ পরে উঠলাম, ঠিক করলাম ফেরার পথে ওই ভাঙা মন্দিরটা একবার দেখে নেব। সেখানে পৌঁছে দেখি সত্যিই সব ধ্বংসস্তূপের মতো হয়ে আছে। ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে মাথা ঠোকালাম মায়ের বেদিতে। এক মুহূর্তের জন্য মনে হলো আশেপাশের বাতাস কেমন যেন থমকে গেছে। একটা অলক্ষ্যে চাহনি যেন আমাকে দেখে যাচ্ছে। শরীরটা হালকা কেঁপে উঠল। বেরিয়ে পড়লাম মায়ের মন্দির থেকে, কিন্তু ফেরার পথে বুঝতে পারলাম বিপত্তিটা সেখানেই শুরু। পশ্চিম আকাশে সন্ধ্যা নামছে। রাস্তা ধরেই হেঁটেই চলেছি। কিছু দূর যাওয়ার পর বুঝলাম আমি চন্দনপুরের পুরনো শ্মশানটা ক্রস করছি। হঠাৎ শরীরের লোম খাড়া হয়ে উঠল। চারপাশটা কেমন গা ছমছমে লাগছিল। শ্মশানের উল্টো দিকে ধু ধু ফাঁকা মাঠ, একটাও মানুষ নেই। বাতাস যেন কানে কানে কিছু বলতে চাইছে, হু হু করে বইছে কানের পাশ দিয়ে। আমি দ্রুত হাঁটছি, কিন্তু অদ্ভুতভাবে মনে হলো কেউ যেন আমার ঠিক পেছনে হাঁটছে। রাস্তার দুই ধারে সোনাঝুরি গাছ, পাতার খসখস শব্দে মনে হচ্ছিল গাছের আড়ালে কেউ যেন লুকিয়ে আছে। তাই আমি 7-5 না ভেবে পায়ের গতি বাড়িয়ে দিলাম। কিন্তু তখনই শুনলাম স্পষ্ট হাঁটার শব্দ, একদম আমার গতির সঙ্গে তাল মিলিয়ে। আমি থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। বুক ধড়ফড় করতে লাগলো। টর্চটা অন করে পিছন ফিরে তাকালাম, কাউকে দেখা গেল না। হয়তো একটা শিয়াল ছিল। মনে হলো লাফ মেরে একটা ঝোপে ঢুকে পড়ল। নিজেকে বোঝালাম ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু মনটা মানতে চাইছিল না। আবার হাঁটা শুরু করলাম, কিন্তু আবার সেই শব্দ। সে তো যেন আমার ছায়া হয়ে গেছে। সামনে একটা তাল গাছ, তার গোড়ায় জড়িয়ে রয়েছে অদ্ভুত দেখতে এক গাছ। লোকেরা একে অসত্য গাছ বলে। আর সেই গাছের ফাঁক দিয়ে উঠে এসেছে একটা খেজুর গাছ। এমন গাছ আমি জীবনে কখনো দেখিনি, কিন্তু যেটা দেখলাম সেটা তো চোখে বিশ্বাস করা যায় না। এই অসত্য গাছের ডালে কেউ বসে পা দোলাচ্ছে। না, একজন নয়, 2-3 জন। তাদের মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তারা আমাকে দেখে হাসছে। সেই হাসি নয় যেটা আনন্দ দেয়, সেই হাসি ছিল ঠান্ডা, ছমছমে আর কানে বিঁধে যাওয়ার মতো। আমি দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক মুহূর্ত পরে সেই হাসির শব্দ ক্রমশ উচ্চ স্বরে ছড়িয়ে পড়ল চারিদিকে। আমি কান দুটো চেপে ধরলাম, আর সহ্য হচ্ছিল না। তারপর পড়ি কি মরি ছুটতে লাগলাম। দৌড়াচ্ছি অন্ধের মতো। রাস্তা, গন্তব্য কিছুই মনে নেই, শুধু একটা অনুভূতি পেছন থেকে কেউ বা কিছু আমাকে তাড়া করেছে। তারপর আমার আর কিছুই মনে নেই, শুধু মনে আছে ছুটতে ছুটতে একটা সময় সব অন্ধকার হয়ে গেল, আর আমি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম।
চোখ খুলতেই দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। ঘরের ভিতর অল্প আলো, জানালার পাশে একটা হারিকেন জ্বলছে। মাথা ভারী লাগছে, শরীর ভেঙে চুরমার। মনে করতে পারছিলাম না ঠিক কতক্ষণ আমি বেহুঁশ ছিলাম। হঠাৎ জানালার পাশে ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে থাকা একজনকে দেখতে পেলাম। চোখ ভালো করে মেলতেই দেখলাম মামা। মামা ভীষণ চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এসে গলা ছুঁয়ে দেখে বলল, হুঁশে এসেছিস তো? কেমন লাগছে এখন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। গলা শুকিয়ে কাঠ। মামা জলের গ্লাস এগিয়ে দিল। জল খেয়ে একটু স্বস্তি পেলাম। মামা আমাকে জিজ্ঞাসা করলো, তুই কোথায় ছিলি? সন্ধ্যার পরেও বাড়ি না ফেরাই আমরা খুঁজতে বের হই। শেষমেশ তোকে ভাঙা রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পাই। কি হয়েছিল বলতো? আমি থমকে গেলাম। কি বলবো? কাকে বোঝাই সেই অদ্ভুত গাছ, সেই ছায়ামূর্তি, সেই কাঁপিয়ে দেওয়া অট্টহাসি? এতটা অবাস্তব শোনাবে যে কেউ বিশ্বাসই করবে না। একটু পরে সাহস করে বললাম, মামা, আমি যখন মন্দির দেখে ফিরছিলাম তখন শ্মশান পার হচ্ছিলাম। মনে হলো কেউ আমার পিছু নিচ্ছে। এরপর আমি কিছু দেখলাম। অসত্য গাছের ডালে কেউ ছিল, হাসছিল। তারপর কিছু মনে নেই। মামা স্তব্ধ হয়ে গেলেন। মুখটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি জানতাম এই জায়গাটা কিছু আছে, কিন্তু তোকে বলিনি, ভয় হয়েছিল। আসলে সেই গাছটা যেটার কথা বললি, ওটাকে নিয়ে বহু বছর ধরে নানান কথা শোনা যায়। আমি মাথা তুলে তাকালাম। মামা এবার শান্ত গলায় বলতে লাগলেন, ওই গাছটা যেখানে জন্মেছে সেটা এক সময় মন্দিরের বেদির ঠিক পাশের একটা পূজারীদের তালগাছ ছিল। যখন আইলা ঝড়ে মন্দির ভাঙে তখন ওই তালগাছের নিচে একজন সাধক ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যান। শোনা যায় তিনি সেই রাতে মা কালীর আরাধনা করছিলেন। তারপর থেকেই সেই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। গাছটা যেন গজিয়ে ওঠে তার রক্ত আর চেতনাকে শুষে। আর লোকজন বলে, যাদের মনে ভয় থাকে, যাদের মন দুর্বল, তাদের ওই গাছ টানে। তারা হাসে, খেলে, কিন্তু ওটা খেলা না, ওটা ডাক। যে শুনতে পায় সে আর আগের মতো থাকে না। মামার কথাগুলো শুনে বুকটা হিম হয়ে গেল। আমি বলতে পারছিলাম না আমার উপর কি প্রভাব পড়েছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত বুঝতে পারছিলাম, ঘটনা যাই হোক, আমি আর আগের মতো নেই। হঠাৎ বাইরের জানালায় টুক করে একটা আওয়াজ হলো। আমরা দুজনেই তাকালাম। আলোটা কেঁপে উঠল একবার, যেন অদৃশ্য কারোর ছায়া সরে গেল জানালার থেকে। ঘরের ভিতরে শীতলতা বাড়তে লাগলো। বাতাস যেন ভারী হয়ে আসছে। বাইরে রাতের আকাশে মেঘ জমেছে, তালগাছ দুলছে, আর দূর থেকে ভেসে আসছে এক অচেনা হাসির প্রতিধ্বনি। সেই রাতেই বুঝে গেলাম, যা দেখেছিলাম তা শেষ নয়, তা তো কেবল শুরু। জানালার কাছে যে আওয়াজটা হচ্ছিল সেটা ছিল সেই রাতের শুরু। আলোটা একবার দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। ঘর জুড়ে একটা ঠান্ডা হাওয়া বইতে লাগলো, যেন কারো নিঃশ্বাস গায়ে এসে লাগছে। মামা চুপ করে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত চিন্তার ছাপ। আমি উঠে বসতে গিয়ে টের পেলাম আমার ডান কাঁধে যেন কিছু আঁচড়ের দাগ। শরীরের সেই অংশ পুড়ে যাচ্ছে যেন। জামার হাতা সরিয়ে দেখি 3টে লম্বা আঁচড়, ঠিক যেন কোনো নখের দাগ আমার গায়ে কেউ বসিয়ে দিল। অথচ আমি তো হেঁটেছিলাম ফাঁকা রাস্তা দিয়ে। মামা, এগুলো কিভাবে এলো? আমি হতভম্ব গলায় জিজ্ঞাসা করলাম। মামা মুখ কালো করে বলল, তুই ওই গাছটার বেশি কাছে গিয়েছিলি কি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি খুব কাছে গিয়ে তাকিয়েছিলাম। সেই ডালে কে যেন পা দোলাচ্ছিল। মামা কোনো কথা না বলে
পিছন ফিরে আলমারি খুলে একটা ছোট্ট পিতলের পাত্র বের করলেন। তাতে ছিল কালচে ধোঁয়া ওঠা কিছু গুঁড়ো ধূপ, একটা তামার রক্ষা কবচ আর লাল সুতো। আজ রাতটা পার করতেই হবে, কিন্তু এর মধ্যে যদি আবার তাদের ডাক শুনিস, যদি তাদের হাসি শুনিস, তাহলে কিছুতেই সাড়া দিবি না, বাইরে যাবি না। যা কিছু দেখবি মনে করবি ওটা শুধু কল্পনা। এই বলে মামা পাশের ঘরে চলে গেল। কিন্তু যতই বলা হোক, মনকে বোঝানো কি এত সহজ? ঘড়ির কাঁটা দুইটা ছুঁই ছুঁই করছে, ঘুম আসছে না। বাইরে হাওয়া থেমে গেছে, যেন প্রকৃতি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার ঘরের দরজার ঠিক বাইরে করিডোরে খট করে একটা শব্দ হলো, খুব মৃদু কিন্তু খুব স্পষ্ট। এবার দ্বিতীয় শব্দ, ঘস ঘস, যেন মাটির ওপরে কিছু টানা হচ্ছে। আমি কান পাতলাম। এবার খুবই স্পষ্ট পায়ের শব্দ, যেন সেই রকম কেউ যেন ভারী শরীর নিয়ে মাটিতে ঘষতে ঘষতে হাঁটছে। ঘরের বাতি নিভে গেল। না, কেউ নেভায়নি, নিজে থেকেই নিভে গেল। ঘর অন্ধকার, শুধু বাইরে হারিকেনের স্নান আলোর ছায়া নড়ছে। আমার বুকের ভিতরে ধরপড় বেড়ে গেল। মনে মনে ভাবলাম, মামাকে একটা ডাক দেব। তারপর মামার কথাগুলো মনে পড়ে গেল, যা দেখবি, যা শুনবি, সব কল্পনা ভেবে চুপচাপ থাকবি। ঠিক সেই মুহূর্তে জানালার ফাঁক গলিয়ে দেখলাম ওই একই অশ্বত্থ গাছ দূর থেকে যেন ছায়ায় আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু এবার আমি দেখলাম শুধু একজন নয়, তিনজন বসে আছে ডালে, হাত তুলে ডাকছে আমাকে। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু গহ্বরের মতো ফাঁকা, আর কণ্ঠ সেই পুরানো অট্টহাসি। আমার মাথা কেমন যেন চক্কর দিতে লাগলো, টান অনুভব করলাম শরীরে, যেন কেউ টেনে নিয়ে যেতে চাইছে আমাকে। বুক ধরপড়, চোখ জ্বলছে, দরজা খুলে বাইরে বেরিয়ে যাওয়ার তীব্র ইচ্ছে। কিন্তু আমি হঠাৎ করেই মামার দেওয়ার তামার কবচ শক্ত করে ধরে ফেললাম। অমনি পুরো ঘর যেন কেঁপে উঠল। বাতাসে ঝড়ের মতো শব্দ, দেওয়াল কাঁপছে, দরজা খুলে যাচ্ছে অটোমেটিকভাবে। আমি সজোরে চোখ বন্ধ করে পড়ে যাচ্ছিলাম বিছানার একপাশে। হঠাৎ পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। চোখ খুলে দেখি সব আগের মতো, কিন্তু দরজাটা খোলা। বাইরে তাকাতেই দেখি করিডোরে জ্বলন্ত ধূপ, যার ধোঁয়া সোজা ওই গাছের দিকে যাচ্ছে। আর অদ্ভুতভাবে সেই গাছের ডালগুলো যেন নিস্তেজ হয়ে ঢলে পড়েছে। তবে এখানেই শেষ নয়, পেছনে হঠাৎ কানে এলো এক ফিসফিসে গলা, আমি কাঁপা গলায় পিছন ফিরে তাকালাম। কে ওখানে? কিন্তু কেউ নেই। সেই মুহূর্তে ঠিক করলাম পরের দিন সকালেই আবার ফিরে যাব মন্দিরে। মা যদি রুষ্ট হন আমার উপর, তাহলে ক্ষমা চাইতেই হবে মায়ের কাছে। কারণ এই লড়াইটা এখন শুধু ভয় কাটানোর নয়, এটা আত্মার মুক্তিরও। সকালে মামা আমাকে ডাকলেন না, আমি নিজেই উঠে পড়েছিলাম ভোরবেলা। সারা রাত ঘুম আসেনি, মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছিল, তুই মায়ের স্থান অশুদ্ধ করেছিস, শুদ্ধ করে যা। আমি জানি এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা ছিল এক নিঃশব্দ বার্তা। সিদ্ধান্ত নিলাম আজই যাব ভাঙা মন্দিরে। এবার আর শুধু দর্শন নয়, আজ আমি মাথা ঠুকবো, ক্ষমা প্রার্থনা করব। হয়তো আমি না জেনে কিছু করেছি, বা শুধু ভয় পেয়ে মুখ ফিরিয়ে নিয়েছি। কিন্তু আজ আমি পালাবো না। মামাকে কথাটা বলতে মামা আমাকে কিছু বলল না, শুধু ছোট্ট করে বলল, মায়ের সামনে গিয়ে সত্যি মন থেকে বলিস, ভয় নয়, ভক্তি নিয়ে। আর এই তামার কবচটা পড়ে যা, আর এই লাল সুতোটা মায়ের বেদিতে বেঁধে দিয়ে আসিস।
গলাটা শুকিয়ে আসছিল, তবু মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, আজ যা হবার হবে, পালাবো না। সকাল 8টা, সূর্য উঠেছে, কিন্তু পশ্চিম দিকটা যেন এখনও একটু অন্ধকারেই ঢাকা। মন্দিরের কাছাকাছি পৌঁছতেই বাতাস বদলে গেল, কিছুটা ভারী, কিছুটা ঘন। মনে হলো বাতাসের গায়ে কেউ যেন কথা বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না। মন্দিরের সামনে দাঁড়াতেই দেখি সেই ভাঙা বেদি, যেখানে প্রথম দিন মাথা ঠুকেছিলাম, আজও ঠিক তেমনই পড়ে আছে। কিন্তু এবার আমি মায়ের ভগ্ন মূর্তির সামনে হাত জোড়ো করে দাঁড়ালাম। গলা কাঁপছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, তবুও বললাম, মা, যদি কিছু ভুল করে থাকি, যদি তোমার স্থান অশুদ্ধ হয়ে থাকে, আমি অনিচ্ছাকৃত করেছি মা, ক্ষমা করো, তুমি ক্ষমা করো। আমি তোমার সন্তান, ভয় নয়, আমি শুধু আশ্রয় চাই। এই কথা বলেই আমি মামার দেওয়া লাল সুতোটা বার করে বেদির পাশে বাঁধতে এগোলাম। ঠিক তখনই বাতাস যেন থমকে গেল, পাখির ডাক বন্ধ হয়ে গেল, মন্দিরের ধ্বংসস্তূপ কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। একটা শীতল স্পর্শ ঘাড় বেয়ে নেমে গেল। আমি পিছন ফিরে তাকালাম, কেউ নেই। কিন্তু হঠাৎ বেদির ঠিক পাশে মাটির ফাটলের মধ্যে থেকে একটা কালো ধোঁয়া উঠতে লাগলো। তার মধ্যে থেকে ভেসে এলো এক ভারী গলা। সে জায়গা আজও শুদ্ধ হয়নি, এখনো শোধন বাকি। আমি পেছনে হটে গেলাম। তখনই মন্দিরের গেটের বাইরে ধূলিধূসর রাস্তায় এক বৃদ্ধকে আসতে দেখলাম। পাকা চুল, কপালে তিলক, গায়ে গেরুয়া রঙের চাদর, হাতে একটা ত্রিশূল আর কাঁধে ঝোলা। গলার স্বর ছিল নিঃশব্দে জ্বলে ওঠা অগ্নিশিখার মতো। বৃদ্ধ আমাকে উদ্দেশ্য করে বলল, তুই এবার দেখবি কাদের জায়গায় পা রেখেছিস। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখি সেখানে ভয় নেই, সেখানে আছে অভিজ্ঞতা, অনেক কিছু দেখা, অনেক কিছু জানার চিহ্ন। তিনি ধীরে ধীরে মন্দিরের ভাঙা সিঁড়ি পেরিয়ে বেদির সামনে এসে দাঁড়ালেন, মাথা নত করলেন। তারপর পাটায় রাখা কিছু গুঁড়ো মাটি বের করে বেদিতে ছিটিয়ে দিয়ে বললেন, এখানে রক্ত লেগে আছে, এ মাটি শুদ্ধ মাটি নয়, এখানে পাপ, পুণ্য, প্রতিশোধ সব গাঁথা। সাধক বীজ রেখে গেছে, তার শক্তি এখনো ছড়িয়ে আছে গাছের শিরায়। ওই গাছটার নিচে যেতে হবে, মুখোমুখি হতে হবে সত্যের। এই কথা শুনে আমার শরীর কাঁপা শুরু করেছে। আবার ওই গাছের নিচে যেতে হবে, কিন্তু আমি জানি এ লড়াই এবার শেষ না করে ফিরে যাওয়া যাবে না। বৃদ্ধা বললেন, ভয় নেই, তুই একা যাবি না, আমিও থাকবো তোর সাথে। কিন্তু মনে রাখিস, এখন যা দেখবি তা চোখে নয়, মনে গেঁথে যাওয়ার মতো। বৃদ্ধ তান্ত্রিক আমার পাশে দাঁড়িয়ে রইলেন, তার মুখে অদ্ভুত প্রশান্তি, কিন্তু চোখ দুটো জ্বলছে যেন আগুনের মতো। ধীরে ধীরে আমরা দুজনে চলতে শুরু করলাম সেই পথ ধরে যেখানে এক সময় আমি একা গিয়েছিলাম, সেই অভিশপ্ত গাছটার দিকে। যতই গাছের কাছাকাছি আসছিলাম, চারপাশের পরিবেশ পাল্টে যাচ্ছিল। বাতাস ভারী, গন্ধটা যেন পচা মাটির মতো। সোনাঝুরির গাছগুলো নিস্তব্ধ, পাতাও নড়ছে না। সূর্যের আলো থাকলেও গাছটার চারপাশ অন্ধকার, অস্বাভাবিক অন্ধকার। বৃদ্ধ এক হাতে ত্রিশূল ধরে অন্য হাতে কিছু ছাই নিয়ে মাটিতে ছড়িয়ে দিলেন। তার গলা তখন গভীর মন্ত্রে গমগম করছে। গাছের নিচে এসে দাঁড়াতেই যেন সময় থমকে গেল। এই তো সেই জায়গা, তিনি বললেন, যার ছায়া তোকে তাড়া করেছিল সে এখানেই আছে। কথাটা শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হঠাৎ গাছটা যেন দুলে উঠল, গাছের পাতাগুলো একসঙ্গে কাঁপতে শুরু করলো,
যেন কারোর নিঃশ্বাসে দুলছে তারা। আর তখনই গাছের শরীর থেকে আলগা হয়ে বেরিয়ে এলো এক কালো ধোঁয়ার মতো ছায়ামূর্তি। মাথায় মুকুট, গলায় রুদ্রাক্ষ, কিন্তু মুখ নেই, শুধু এক গহ্বর। আর সেই গহ্বর থেকে ভেসে এলো গর্জনের মতো একটা প্রশ্ন। কে তুমি? এই জায়গায় পাহারায় রেখেছ? বৃদ্ধ গর্জে উঠলেন, সে তোর উত্তর নয়, সে আশ্রয় খুঁজছে। আর তুই যদি তোর কুশক্তি দিয়ে ওকে গ্রাস করতে চাস, তবে আগে তোর সাথে আমার মোকাবিলা করতে হবে। অমনি সেই ছায়ামূর্তিটা ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠল। গাছের সব ডাল যেন একসাথে ছুটে এলো আমাদের দিকে। আমি পিছনে সরে গেলাম। বৃদ্ধ তার ত্রিশূল গেঁথে ধরলেন মাটিতে, আর সঙ্গে সঙ্গে শুরু হলো এক অলৌকিক সংঘর্ষ। মন্ত্র পড়া শুরু হলো। ধোঁয়া, হাওয়া, মাটির কাঁপুনি সব একসঙ্গে। গাছটা কাঁপতে লাগলো এক পাশ থেকে আরেক পাশে, যেন গোটা ভূখণ্ড কাঁপছে। হঠাৎ করে গাছের ডালের ফাঁকে আমি আবার দেখলাম সেই 3 ছায়ামূর্তি, যারা পা দোলাচ্ছিল আগের রাতে। এবার তারা আর হাসছিল না, কাঁদছিল আর চিৎকার করে বলছিল, আমাদের ছেড়ে দাও, আমাদের মুক্তি দাও, আমরা মুক্তি চাই। বৃদ্ধ ত্রিশূল দিয়ে মাটিতে এক দাগ কেটে বললেন, মার কাছে ফিরে যা। এই স্থান শুদ্ধ না হলে শুধু তুই নয়, পুরো অঞ্চল পচে যাবে অশুদ্ধতায়। ছায়ামূর্তি একটা বিকট চিৎকার করে হাওয়ায় মিশে গেল। কিন্তু এখানেই শেষ নয়। গাছের নিচে সেই অলৌকিক মুখোমুখি হওয়ার পর আমি আর বৃদ্ধ তান্ত্রিক ফিরে এলাম কালী মন্দির সংলগ্ন সেই শ্মশান অঞ্চলটায়, যেখানে রাত ঘনিয়ে এসেছিল আর বাতাসে একটা অজানা ভার। বৃদ্ধ বললেন, সময় খুব কম। এই অঞ্চল শুদ্ধ করতে না পারলে শুধু তুই না, পুরো গ্রাম গ্রাস করবে অভিশাপে। আজ রাতটা শেষ যুদ্ধের। 3টে জায়গা, ভাঙা কালী মন্দির, অভিশপ্ত গাছ আর শ্মশান। 3টে শক্তির কেন্দ্রে 3 ধাপে শুদ্ধিকরণ করতে হবে। প্রথম মন্দির শুদ্ধিকরণ করতে হবে। ভাঙা কালী মন্দির বেদির সামনে জ্বালানো হলো আগুন। ত্রিশূল, গঙ্গাজল, রক্তচন্দন আর বেলপাতা দিয়ে শুরু হলো যজ্ঞ। বৃদ্ধের উচ্চারিত মন্ত্রে চারপাশে প্রতিধ্বনি হচ্ছিল। হঠাৎ মন্দিরের ছায়া থেকে এক নারী স্বর কেঁদে উঠল অদৃশ্য কণ্ঠে, বৃদ্ধ বললেন, মা এসেছেন, তবে পথ রুদ্ধ। পরবর্তী শক্তিকেন্দ্র শুদ্ধ না হলে তিনি প্রবেশ করতে পারবেন না। এবার দ্বিতীয় ধাপ, গাছের প্রেত মুক্তি। গাছের নিচে ছড়িয়ে দেওয়া হলো হলুদ, ছাই, কুষ্ঠকাঠ আর রুদ্রাক্ষ। বৃদ্ধ সেখানেই বসে শুরু করলেন এক দুর্লভ মন্ত্র, শ্মশান কালী সাধনায় অন্তিম স্তর। তারপরে একের পর এক আগুনের শিখা উঠল মাটির ফাটল থেকে, আর সেই আগুন থেকে বেরিয়ে এলো 3টে বিকৃত মুখ, যারা ছিল ওই গাছের ছায়া হয়ে। তাদের চোখ দুটো জ্বলছে, কিন্তু এবার আর ভয় দেখানোর জন্য নয়, যেন তারা মুক্তি চায়। বৃদ্ধ ত্রিশূল দিয়ে গাছের গোড়ায় ঘা দিতেই তীব্র চিৎকারে ফেটে পড়ল চারপাশ। গাছটা যেন কেঁদে উঠল, তার ডালপালা হাওয়ায় ছিন্ন ভিন্ন হয়ে গেল। শেষ মন্ত্র উচ্চারণের পর কালো ধোঁয়া উড়ে গেল আকাশে। 3টি মুখ ধীরে ধীরে মিলিয়ে গেল। এবার শুরু হলো তৃতীয় ধাপ, শ্মশান সংঘর্ষ। এটাই ছিল সবথেকে ভয়ঙ্কর ও তীব্র অংশ। শ্মশানে প্রবেশ করতেই দেখা গেল সারা এলাকা ঢেকে গেছে সাদা ছায়ায়, যেন শত শত অদৃশ্য আত্মা ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ এক বিকট শব্দ, পুরানো একটি চিতা একা একা জ্বলে উঠল, অথচ কেউ আগুন দেয়নি। তারপর সেই আগুন থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি,
মুখ ঢাকা, কিন্তু চোখ জল করছে। বৃদ্ধ চিৎকার করে বলে উঠলেন, তুই কে? কি চাস? সেই ছায়ামূর্তি গর্জে উঠল, আমি এখানে বন্দি বহু বছর। যারা বলি নিত, আমার রক্তে ভেজানো মাটি শুষে নিত, আমি তাদের অভিশাপ। আমাকে মুক্তি না দিলে সব শেষ হবে না। তখন শুরু হলো চূড়ান্ত যজ্ঞ। বৃদ্ধ আমাকে বললেন, তুই এই রক্তে চন্দনের রেখার ভেতরে থাক, যতই যাই হোক বাইরে আসবি না। হোমযজ্ঞ শুরু হলো। ত্রিশূল শিখায় জ্বলছিল আগুন। আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। মাটির নিচ থেকে গর্জন, ঝড় আর সেই ছায়ার শ্বাস যেন সব আলো টেনে নিচ্ছিল। মন্ত্র শেষ হলো। শেষে উচ্চারিত হলো, অগ্নি সম্ভাবনায় ও কলিকায় নমঃ। মুক্তির মন্ত্রে শুদ্ধ হোক এই ভৌতিক অঞ্চল। সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দ হলো। তারপর সব নিস্তব্ধ। ছায়া মিলিয়ে গেল বাতাসে। 3টি কেন্দ্র, গাছ, মন্দির, শ্মশান শুদ্ধ হলো। 3 জায়গায় শুদ্ধ করতে করতে ভোরের আলো উঁকি দিচ্ছিল আকাশে। আর ভাঙা কালী মন্দিরের বেদিতে নিজের মতো করে জ্বলে উঠল একটা স্নিগ্ধ দীপশিখা। আমার শরীর অবশ, কিন্তু মন শান্ত। বৃদ্ধা বললেন, মা ফিরে এসেছেন, আর এই স্থান এখন মুক্ত, ভয় শেষ। তবে ইতিহাসকে ভুলো না। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মন্দির পেরিয়ে এলাম। পেছন ফিরে দেখলাম ভাঙা কালী মন্দিরের গায়ে রোদ পড়েছে। একটা বটগাছের নিচে একটা বয়স্ক নারী বসে আছে, লাল শাড়ি পরে। মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ সে দাঁড়ালো, হাসলো আর বলল, ভয় পেয়েছিলে, তবু ফিরলি। মা দেখে রেখেছেন তোকে। আমি চমকে তাকাতেই তিনি আর ছিলেন না। এই ঘটনার পর শরীরটা আর আগের মতো থাকলো না। পরের দিন থেকেই আমার গা জ্বালা করা জ্বর ওঠে, মাথা যন্ত্রণায় ফেটে পড়ছিল, আর মাঝে মাঝেই মনে হতো কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে। চোখে দেখা যায় না, কিন্তু উপস্থিতি অনুভব করা যায়। যদিও এখন সব কিছু শান্ত, তবু মনের মধ্যে যেন দাগ কেটে যায়। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যেত, বুকের ভেতর কাঁপন শুরু হতো। মামা বলেছিলেন, এটা সাধারণ নয়। এত শক্তিশালী জায়গা, অভিজ্ঞতা শরীর মন একসাথে নিতে পারে না। কিছুদিন বিশ্রাম দরকার। মামার বাড়িতে কাটিয়ে দিলাম পুরো 10টা দিন। আমি মূলত ঘরেই থাকতাম, বই পড়তাম বা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকতাম সেই ভাঙা কালী মন্দিরের দিকটা। এখন যেন নিজেই আর দেখতে চাইতাম না। দিনগুলো গড়িয়ে গেল এক অদ্ভুত ধীরতায়। তারপর এক সকালে মামা ফোন করলেন আমার বাবাকে। বাবা পুরো ঘটনা শুনে কিছু না বলেই বললেন, আমি কাল আসছি, ছেলেকে নিয়ে যাব। পরের দিন বাবা এলেন। আমাকে দেখে একটু অবাক হয়ে গিয়েছিলেন। মুখ শুকিয়ে গিয়েছিল, চোখে ঘুম নেই, কিন্তু আমার মুখে তখন শান্তির ছাপ ছিল। আমি বললাম, চলো বাবা, এখানকার অনেক কিছু দেখলাম, এবার বাড়ি ফিরি। আমরা গাড়িতে করে ফিরছিলাম। পেছনে চন্দনপুর গ্রামের রাস্তা, আর তার শেষ প্রান্তে সেই পুরনো ভাঙা কালী মন্দির। নীরব, তবু যেন চোখ রেখে বলছে, মুক্তি একদিন এসেই যায়, শুধু তার আগে চাই সাহস। আপনি এতক্ষণ শুনছিলেন ভূত এফএমে আজকের গল্প, শ্মশানের ওপারের কালী মন্দির। লেখক প্রসেনজিৎ মজুমদার, গল্প পাঠে দেব মজুমদার। ভয় পেলে না সাহস পেলে কমেন্ট করে জানান আপনাদের অভিজ্ঞতা। আর যদি এমনই আরও গা ছমছমে অদ্ভুত অলৌকিক গল্প শুনতে চান, তাহলে ভিডিওতে লাইক করুন, কমেন্টে লিখুন আরও ভূতের গল্প চাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভূত এফএম। আমরা আবার আসবো এক নতুন রাত, এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনের ভেতরের আলো জ্বালিয়ে রাখুন, কারণ অন্ধকার সবসময় বাইরে থাকে না,
শুভরাত্রি ভূত এফএম।